বিভীষিকাময় নির্জন কুঠি, আষাঢ়ের মেঘে ঢাকা ঘোর সন্ধ্যা, পশ্চিমের আকাশে শেষ রক্তিম আভাটুকু মিলিয়ে গিয়ে ঘন কালো অন্ধকার নেমে আসছে। বাঁশঝাড়ের ভাগ দিয়ে শিয়ালের একঘেয়ে ডাক ভেসে আসছে, যা নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তুলছে। পুরনো জীর্ণ কাঠের গেটটা বহু বছর ধরে খোলা নেই, আগাছায় ঢাকা পড়ে অস্তিত্ব জানান দিচ্ছে মাত্র। গেটের ওপারেই দাঁড়িয়ে আছে রথিনদের বহু পুরনো পৈতৃক ভিটে, চাঁদনি কুঠি। গ্রামের লোকেদের কাছে এর পরিচিতি ভুতুড়ে বাড়ি নামেই। ছোটবেলায় রথিনও শুনেছে কত শত গল্প। রাতের বেলায় অদ্ভুত সব আওয়াজ আসে, সে তো শুভ্র ছায়া ঘুরে বেড়ায়, আবার কখনো নাকি দেখা যায় নিথর দেহ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এসবই লোকমুখে শোনা কথা। রথিন, শহুরে শিক্ষিত যুবক, এসব কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু আজ তাকে আসতে হয়েছে এই চাঁদনি কুঠিতে, কারণ তার বাবা এই বাড়ি বিক্রি করার কথা ভাবছেন। শেষবারের মতো ভিটে মাটি দেখতে আসা। তার সাথে এসেছে পিস্তুতে ভাই জয়, যে সবসময়ই ভূত প্রেতের গল্পে মশগুল থাকে। তাদের সাথে একজন প্রমোটারও আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তিনি আসতে পারেননি। ঘরে ঢুকে রথিন প্রথমে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ পেল। পুরনো কাঠের আসবাবপত্র, ধুলোর আস্তরণ আর মাকড়সার জাল, প্রতিটি জিনিসই যেন বহু বছরের নীরবতার সাক্ষী। ঠাকুরদার আমলের বড় ঘড়িটা ঘরের এক কোণে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। বহু বছর তার কাটা চলেনি। রথিন পকেট থেকে টর্চ বের করে চারপাশ দেখতে লাগলো। জরাজীর্ণ দেওয়াল, খসে পড়া পলেস্তারা আর ভাঙা জানালো দিয়ে বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস, এসবের মধ্যেই একটা অদ্ভুত শীতলতা অনুভব করলো রথিন, যা কেবল ঘরের ভেতরের ঠান্ডা নয়, বরং এক অদৃশ্য ভীতির শীতলতা। জয় অবশ্য এসব দেখে রীতিমতো উত্তেজিত। দাদা, জানিস, আমার ঠাকুমা বলতো এই বাড়িতে নাকি একটা গুপ্তধন লুকানো আছে, আর সেটা পাহারা দেয় এক অতৃপ্ত আত্মা। জয়ের কথায় রথিনের হাসি পায়। ধুর বকা, এসব গল্প তো ঠাকুমার মুখে শুনেই অভ্যস্ত। চল আগে ঘরগুলো দেখি। তারা দুজন মিলে ঘরগুলো দেখতে শুরু করলো। দোতলায় ওঠার পুরনো কাঠের সিঁড়িগুলো মচমচ শব্দ করে উঠল তাদের ভারে। দোতলায় উঠে রথিন দেখলো একটা বড় হলঘর। হলঘরের মাঝখানে একটা বিশাল কাঠের সিন্দুক। সিন্দুকটার উপর ধুলোর মোটা আস্তরণ। এই সিন্দুকটা তো বাবা কোনোদিন খোলেননি, রথিন বলল। জয় কৌতূহল বশত সিন্দুকটা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা তালাবন্ধ। দাদা, এই সিন্দুকটার মধ্যেই হয়তো সেই গুপ্তধন আছে, জয় আবারও বলল। রথিন পাত্তা না দিয়ে পাশের ঘরগুলো দেখতে গেল। ঘরের ভেতরে যত তারা ঘুরতে লাগলো, তত যেন এক অদ্ভুত অনুভূতি রথিনকে ঘিরে ধরতে লাগলো। প্রতিটি ঘরের বাতাস ভারী হয়ে আসছে, প্রতিটি নিঃশ্বাসে যেন পুরনো দিনের চাপা দীর্ঘশ্বাস মিশে আছে। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। গোটা বাড়িটা ডুবে গেল জমাট অন্ধকারে। জয় চমকে উঠল। দাদা, কি হলো? রথিন পকেট থেকে মোবাইল বের করে টর্চ জ্বালাতে গেল, কিন্তু মোবাইলটাও বন্ধ হয়ে গেল। মনে হয় চার্জ নেই, রথিন বিরক্ত হয়ে বলল। বাহ, কি চমৎকার ব্যাপার, এখন কি করব? জয় ভয়ে ভয়ে বলল। রথিন তার ব্যাগ থেকে একটা পাওয়ার ব্যাংক বের করে মোবাইল চার্জ দিতে লাগলো। চার্জ হতে মিনিট 10 লাগবে। ততক্ষণে তারা দুজন অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইল। বাইরে ঝিঝি পোকার ডাক আরো স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ জয় চাপা গলায় বলল, দাদা, একটা শব্দ শুনলি? রথিন কান পাতল। প্রথমে কিছু শুনতে পেল না, তারপর একটা অস্পষ্ট খসখস শব্দ, যেন কেউ পুরনো জিনিস টানছে। শব্দটা আসছে নিচতলা থেকে। চোর নাকি? রথিন বলল, যদিও সে নিজেও জানে চোর হওয়ার সম্ভাবনা কম। এই বাড়িতে চোর আসার মতো কিছু নেই। তারা দুজন নিঃশব্দে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অন্ধকারে প্রতিটি পদক্ষেপ যেন তাদের বুকে হাতুড়ির ঘা মারছিল। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তারা শুনতে পেল শব্দটা আরো স্পষ্ট হচ্ছে, যেন কেউ মেঝের ওপর কিছু ঘষছে। রথিনের মনে একটা অদ্ভুত ভয় দানা বাঁধতে লাগলো। এটা কি তবে সেই অতৃপ্ত আত্মার কাজ? সে এসব কুসংস্কারে বিশ্বাস না করলেও এই মুহূর্তে তার মনে একটা অজানা আতঙ্ক ঘিরে ধরল। তারা যখন নিচতলায় পৌঁছলো, তখন দেখলো একটা ঘরের দরজা সামান্য খোলা। সেই ঘরের ভেতর থেকেই শব্দটা আসছে। রথিন আর জয় একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই একই প্রশ্ন, কি আছে ওই ঘরে? রথিন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। জয় তার পেছনেই ছিল। রথিন আলতো করে দরজাটা খুলল। ঘরের ভেতরটা একেবারে অন্ধকার, টর্চ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। জয় ফিসফিস করে বলল, দাদা, ভূত। রথিন তাকে চুপ করতে ইশারা করলো। সে পকেট থেকে তার মোবাইল বের করলো। ততক্ষণে চার্জ হয়ে গেছে। টর্চ জ্বালিয়ে রথিন দেখল ঘরের মেঝের মাঝখানে একটা চেয়ার উল্টে পড়ে আছে, আর সেই চেয়ারের পাশেই একটা ছোট বাক্স খোলা অবস্থায় পড়ে আছে। বাক্সটা থেকে কিছু কাগজপত্র বেরিয়ে আছে। শব্দটা থেমে গেছে।
রথিনের মনে হলো যেন কেউ এইমাত্র ঘর থেকে বেরিয়ে গেছে। ঘরের ভেতরের বাতাসের শীতলতা আরো বাড়ল। রথিন ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বাক্সটা তুলে নিল। বাক্সটার ভিতর থেকে একটা পুরনো ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরিটা খুলতেই রথিন দেখল তার ঠাকুমার হাতের লেখা। তার ঠাকুমা, যিনি বহু বছর আগে মারা গেছেন। ডায়েরির পাতায় লেখা আছে, আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। আমি যে মন্ত্রটা শিখেছিলাম সেটা আমাকে অমরত্ব দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে আমার মানবিকতা। আমি এখন এক রাক্ষসী, আমাকে আর বাঁচতে দিও না। এই ঘরের পাথরের মূর্তিতে আমার আত্মা বন্দী আছে। যদি এই মূর্তিতে আগুন লাগিয়ে দাও তাহলে আমি মুক্তি পাব। কিন্তু তার আগে তোমাদের জানতে হবে কেন আমি এমন হয়েছি। আমার স্বামী অর্ণব এই বাড়ির গোপন রহস্য খুঁজছিল। সে জানতে চেয়েছিল এই বাড়ির ভেতরে লুকিয়ে থাকা এক কালো জাদু সম্পর্কে। সে সেটা জানতে পেরেই আমাকে এই মন্ত্র শেখায়, যাতে আমি তাকে সাহায্য করতে পারি। কিন্তু সে জানতো না এই মন্ত্রের ফল কি হবে। মন্ত্র আমাকে রাক্ষসী বানিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা অংশ এখনো মানুষ। সেই অংশটাই চাইছে তোমরা আমাকে মুক্তি দাও। আমার ডায়েরির শেষ পাতার ঠিকানায় যে পাথরটা আছে, সেই পাথরের নিচে রাখা আছে সেই গোপন মন্ত্র। তোমরা যদি সেই মন্ত্র দিয়ে এই মূর্তিকে ধ্বংস করতে পারো তাহলে আমি মুক্তি পাবো। রথিন আর জয় একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। চিঠির শেষ অংশে লেখা ছিল, আমি তোমাদের ঠাকুমা শর্মিলা। আমি জানি এটা তোমাদের জন্য বিশ্বাস করতে কঠিন, কিন্তু এই বাড়িতে যে বৃদ্ধার ছায়া তোমরা দেখছো সেটা আসলে আমি নই। সেটা আমারই সৃষ্ট এক বিভীষিকা, যা আমাকে এই কুঠুরিতে আটকে রেখেছে। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। রথিন আর জয় স্তম্ভিত হয়ে গেল। তারা যা দেখছে, যা অনুভব করছে, তা কেবল কোনো ভূতের গল্প নয়। এটা এক গভীর রহস্য, এক কালো জাদু। রথিনের ঠাকুমা জীবিত নন, কিন্তু তার আত্মা বন্দী। আর সেই কালো জাদু যে বৃদ্ধার ছায়ার রূপ নিয়েছিল, সেটাই এখন তাদের দিকে এগিয়ে আসছে। তারা এখন দুজনেই বুঝতে পারছিল কেন তাদের ঠাকুমা ডায়েরিতে লিখেছিলেন, আমার সব সত্যি এই ঠিকানায় লুকিয়ে আছে। রথিন ডায়েরির শেষ পাতার দিকে তাকালো। সেখানে লেখা, আগুনের মাধ্যমে মুক্তি। রথিন জয়কে ইশারা করল। তারা দুজনেই মন্ত্রটা মুখস্থ করে নিল। বাইরে বৃদ্ধার হাসির শব্দ আরো তীব্র হচ্ছে। সে দরজায় আঘাত করছে। রথিন আর জয় দেরি না করে চিলেকোঠার কুঠুরির দিকে এগিয়ে গেল। পাথরের মূর্তির নিচে আগুন লাগানোর জন্য তারা শুকনো ডালপালা আর কাগজ জড়ো করলো। বৃদ্ধা তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। তার বিকৃত হাসি চারপাশ কাঁপিয়ে তুলছে। রথিন দেখলে বৃদ্ধা তাদের দিকে ছুটে আসছে। আর দেরি করা যাবে না। জয় দ্রুত পাথরটার নিচে আগুন ধরিয়ে দিল। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। মন্ত্রটা পড়তে শুরু করলো রথিন। জয়ও তার সাথে যোগ দিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। মূর্তির ভিতরে একটা আর্তনাদ শোনা গেল। মূর্তির চোখ থেকে লাল আলো নিভে গেল। বৃদ্ধার শরীরটা কাঁপতে লাগলো। তারপর এক ঝলক আলোর মধ্যে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল। ঘরের ভেতরটা হঠাৎ শান্ত হয়ে গেল। আর কোনো হাসির শব্দ নেই, আর কোনো ভৌতিক ছায়া নেই, কেবল বাতাসের ফিসফিসানি। তারা দুজনেই হাঁপাচ্ছে। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। তারা দ্রুত বাইরে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রথিন আর জয় একবার ফিরে তাকালো চাঁদনি কুঠির দিকে। বাড়িটা এখন শান্ত, নীরব, কিন্তু তাদের মনে সেই রাতের ভয়াবহ স্মৃতি চিরকালের জন্য গেঁথে গেল। তারা জানতো এই অভিজ্ঞতা তাদের জীবন পাল্টে দিয়েছে। তারা জানতো বাস্তবতার অনেক গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষের কল্পনারও বাইরে। আর চাঁদনি কুঠি তার গোপন রহস্যের সাথে তাদের মনে এক অবিশ্বাসের দাগ কেটে গেল।